আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাস্টার ইংলিশের আহ, এটা পেইড ব্যাচের ক্লাস। এই ক্লাসটা আমরা হচ্ছে পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে পড়াবো। আমাদের সাথে জুম বা গুগল মিটে এই ক্লাসে হচ্ছে শিক্ষার্থী যুক্ত আছে, তারা আমাদের সাথে ক্লাসে কথা বলতে পারে, ক্লাসে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আর কি। এই কোর্সটায় 0 থেকে বেসিক ইংলিশ এবং মাস্টার ইংলিশ পড়ানো হয়। যাদের বেসিকে সমস্যা আছে এবং মাস্টার ইংলিশ পড়তে যারা আগ্রহী, তারা এই কোর্সটা কিনতে পারো। আই হোপ যে অনেক বেশি উপকার হবে তোমাদের। এছাড়াও আমরা মাস্টার ইংলিশের একটা ফ্রি কোর্স দিয়েছি। এই কোর্সের কমেন্ট বক্সে বা ইউটিউব লিংক দেয়া আছে এখানে, সেখান থেকে সেই ফ্রি কোর্সটাও যাদের আর্থিক সমস্যা একেবারেই তারা করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা একবারে 510 টাকা দিয়ে ভর্তি হতে পারবে না, তাদের জন্য আমি একটা চিন্তা ভাবনা করেছি যে তোমরা যেটা করবা, আমার এই কোর্সে 50% পেমেন্ট দিয়ে আগে ভর্তি হবা, পরে 50% পেমেন্ট দিবা, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের জন্য ফেসিলিটিস দিয়েছি। যাই হোক, যারা আছো তারা ক্লাসটাকে শেয়ার করে দিবা, আর বন্ধুদেরকেও ক্লাসের বিষয়ে জানাবা, ঠিক আছে? পেইড বেসের ক্লাস হলো সকলের জন্য উন্মুক্ত, সকলেই ক্লাসটি করতে পারবে। আচ্ছা, আব্দুল সালাম তোমার দেখা যাচ্ছে, তাই তো? দেখা যাচ্ছে না? ওহ, ওকে ভাই, ওকে। তাহলে আমরা লাস্ট কোথা থেকে পড়েছি তত আচ্ছা, লাস্ট যেখান থেকে পড়েছি সেই পর্যন্ত পড়াশোনা করেছো? যদি পড়াশোনা করে থাকো সো ভেরি ফাইন। আমরা আজকে কাউন্টেবল আনকাউন্টেবল পর্যন্ত পড়ার কথা ছিল, রাইট? কাউন্টেবল আনকাউন্টেবল পর্যন্ত পড়ার কথা ছিল, আমরা সেখান থেকে পড়বো। আচ্ছা, পড়াশোনা করতে গিয়ে কি কোনো জিজ্ঞাসা, মানে কোনো জটিলতা তৈরি হয়েছে যে এইটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না? কোনো জটিলতা তৈরি হয়েছে? জটিলতা, কোনো ঝামেলা তৈরি হয়েছে? যদি কোনো প্রশ্ন এমসিকিউ পারো নাই? আচ্ছা, তাইলে কোনো ঝামেলা তৈরি হয় নাই, হ্যাঁ? হুম, বলো বলো। আচ্ছা, ওকে। তাহলে এইভাবে 1 থেকে 3 নাম্বার ক্লাস যেমন তুমি করলা, আচ্ছা, 135 নাম্বার এমসিকিউ আমি তোমারে সলভ করে, ও এইটার জন্য কি করবা জানো? এইটার জন্য তুমি ওই যে চার্টটা দিছিলাম না, চার্ট একটা, মানে চার্ট যেটা স্কিপ করতে বলছিলাম, ওই চার্টটা 2-3 বার করে রিডিং পড়বা, ঠিক আছে? 135 নাম্বার ভালো করার জন্য ওই চার্টটা রিডিং করবা। সরি, 135 নাম্বারে যে ওয়ার্ড অফ ব্যাংক নোটস, ওয়ার্ড ওয়ার্ড অফ ব্যাংক নোটস, তো ওই চার্টে কি এটা দেয়া নাই, এই সম্পর্কে দেয়া নাই? আচ্ছা, তুমি খোঁজো নাই। এই যে চার্টটায় আমরা একটু যাই দেখি, কালেকটিভ নাউনের যে উপরে যে চার্টটা ছিল, আমরা যেটা স্কিপ করে আসছিলাম ওটা একটাবার আমরা দেখতে পারি। দেখো, এখানে অনেকগুলো বিষয় আছে। এই যে ওয়ার্ড অফ ব্যাংক নোটস, দেখছো? এই যে, এই যে দেখো, মানে নোটের গাট, ওয়ার্ড অফ ব্যাংক নোটস, বুঝতে পারলা? এটা কোনো জটিল বিষয় না। এই চার্ট থেকে এটা তুমি কয়েকবার রিডিং পড়লেই পেরে যাবা ইনশাল্লাহ। চলো আমরা যেখানে ছিলাম কাউন্টেবল আনকাউন্টেবলে, সেখানে যাই। শোনা যাচ্ছে তো ঠিকঠাক? আমার কথা কি খুব স্পষ্ট শোনা যাচ্ছে না? স্পষ্ট শোনা যাচ্ছে না? কথা কি শুনতে যে একটু নয়েজ ক্যান্সেলেশন, মানে কোনো ঝামেলা বা কোনো ইকো হচ্ছে কি? আচ্ছা, ওকে, না, ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে, আমরা তাহলে কাউন্টেবল আনকাউন্টেবলের, কাউন্টেবল আনকাউন্টেবল যেথায় শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব, ওকে? আচ্ছা, আমি এই ক্লাসটা, মানে বেসিক্যালি তোমাদের 3 দিন ক্লাস নিব, ঠিক আছে? এর বাইরে আমি যদি এক্সট্রা ক্লাস নেই, সেটা তোমাদেরকে বলে দিব যে আব্দুল সালাম, তোমাদের এই দিনে একটা এক্সট্রা ক্লাস হবে, তোমাদের ওই দিনে একটা এক্সট্রা ক্লাস হবে, ঠিক আছে? মানে যে শুধু তোমাকে নাম ধরে বলতেছি, মানে তোমাদের, মানে সবার, ঠিক আছে? মানে এই ব্যাচে, যে ব্যাচের এক্সট্রা ক্লাস নিব সেদিন বলে দিব, ওকে? আচ্ছা, এই এক্সট্রা ক্লাসগুলো যেটা হেল্প করবে তোমাদের, সেটা হচ্ছে যে এই এক্সট্রা ক্লাসগুলো তোমাদের সিলেবাসটা দ্রুত শেষ হতে সহায়তা করবে, ওকে? আমরা, চলো আমরা এখন পড়ি। কাউন্টেবলে একটা সহজ কথা মনে রাখবা, যে নাউনটা গণনা করা যায়, যে নাউনটা গণনা করা যায় সেটা হইতেছে কাউন্টেবল, আর যেটা গণনা করা যায় না, যেটা গণনা করা যায় না সেটা হইতেছে কি, যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে? তো এটা একটা সহজ কনসেপ্ট। এই কনসেপ্টে যে সব সময় তোমার মোটামুটি
ক্ষেত্রে এইটি কনসেপ্ট মাথায় রাখলে হয়। আচ্ছা, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল, যেটা গণনা করা যায় সেটা কাউন্ট, আর যেটা গণনা করা, আচ্ছা কাউন্ট বোঝো তো, কাউন্ট করতে বলে না টিচাররা যে কাউন্ট করো তো, বা ছোটবেলায় বলছিল না আমাদেরকে? তো কাউন্ট মানে যেটা গণনা করা যায়, আর আনকাউন্ট বা নন কাউন্ট মানে যেটা গণনা করা যায় না, রাইট? আচ্ছা, এইটাই আর কি বলছে। যেমন বুক, বুক কিন্তু আমরা গণনা করতে পারি, যেমন 5টা বই, 10টা বই, ঠিক আছে? তো এই কারণে বুকটা হইতেছে কাউন্টেবল নাউন। বাট এই স্টার নিয়ে অনেকের একটা সন্দেহ আছে। এটা মনে রাখতে হবে যে স্টারটা হচ্ছে স্টার, স্টার শব্দটা, স্টার শব্দটা গণনা, স্টার গণনা করা যায়, বাট হচ্ছে অফুরন্ত স্টার, কত স্টার সেটা গণনা করা যায় না। তো দ্যাটস ওয়াই স্টার আসলে কি অর্থে ব্যবহার করে কাউন্টেবল, এই ব্যাখ্যাটা এখন পর্যন্ত আমি পাই নাই। বাট স্টারটা কাউন্টেবল যেহেতু দিয়েছে, কাউন্টেবল আমরা ধরে নিয়ে মনে রাখবো আপাতত। ঠিক আছে? আর ফো মানে তো শত্রু, এটা তো জানোই, শত্রু তো গণনা করা যাবেই, রাইট? আচ্ছা, এই পর্যন্ত তো বুঝতে পারছো? তো এখন এখানে একটা কথা হচ্ছে, শুধুমাত্র কমন নাউনই হচ্ছে কাউন্টেবল নাউন, অন্য সকল নাউন আনকাউন্টেবল নাউন। কমন নাউন কোনগুলো দেখো, বুক, পেন, বয়, স্টার, ফো, সবগুলো কিন্তু কমন নাউন। স্টুডেন্ট দেখো, সব কমন নাউন, রাইট? অন্য সবগুলো নাউন হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে? আচ্ছা দেখো, এটা কিন্তু একটা টেকনিক। যেমন ব্রেড, ব্রেড, ইকুইপমেন্ট, ফার্নিচার, ফার্নিচার শব্দটা খুব গুরুত্বপূর্ণ ভাই। তারপর হচ্ছে ফান, ফান, ইনফরমেশন, লাগেজ, লাগেজ দেখো, লাগেজ শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকে কাউন্টেবল। পোয়েট্রি মানে হচ্ছে কাব্য। হোমওয়ার্ক, সিনারি শব্দটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সিনারি দেখো, সিনারি। তারপর হচ্ছে ট্রাফিক, গুরুত্বপূর্ণ শব্দ। ওয়ার্ক, ওয়ার্ক মাথায় রাখ, ওয়ার্ক, ওয়ার্ক। হেয়ার, মানি, মানি কিন্তু আনকাউন্টেবল নাউন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে। ফুড, রাইস, সল্ট, ওয়াটার, এখানে যেগুলো গোলদাগ দিয়েছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, আর যেগুলো গোলদাগ দেই নাই সেগুলোও গুরুত্বপূর্ণ, বাট এগুলো একটু বেশি রিভাইজের উপর রাখতে হবে। তো আরেকটা মনে রাখবা, আনকাউন্টেবল নাউনের সামনে কখনো আর্টিকেল বসে না। খাতায় লিখে রাখো যে আনকাউন্টেবল নাউনের সামনে কখনো আর্টিকেল কি করে না, বসে না। আনকাউন্টেবল নাউনের সামনে কখনো আর্টিকেল বসে না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জেবমিন জেএফ, সাদিয়াকে ধন্যবাদ বন্ধুকে মেনশন করার জন্য। যারা ক্লাস দেখতেছো ক্লাসে একটা রিয়াক্ট দিয়ে দিবা। দেখো, আর্টিকেল বসে না কোথায়? হ্যাঁ, আমার বই পুরনো। কেন, কোনো সমস্যা করতেছে? যেটা নাই তুমি আমার প্রশ্ন করতে পারো, আমার কথা হচ্ছে তুমি এমসিকিউ সলভ করতে পারছো কিনা। আমার তো বইটা জাস্ট তোমরা এটা বই পছন্দ করো দেখে এটা বই পড়ানো, ঠিক আছে? আমি তোমার ব্যাখ্যা দিতে পারতেছি তো, তাই না? তা আনকাউন্টেবল নাউনের হচ্ছে প্লুরাল হয় না, এটাও মাথায় রাখবা। আর আনকাউন্টেবল নাউন এর সামনে আর্টিকেল বসে না। এখন এটা কেন বললাম সেটা বুঝতে পারবা। 1 নাম্বার এমসিকিউ দেখো 141-এ, এখানে বলছে কোন ফান শব্দটা কোন নাউন, এটা আমারে বলতে হবে। দেখো তো 142 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং আনকাউন্টেবল নাউন, কোনটা আনকাউন্টেবল নাউন? ফুড আনকাউন্টেবল, এই যে উপরে চার্টে ছিল। দেখো তারপরে দেখো 143, যে দা বিল্ডিং ইজ বিল্ট অফ স্টোন, স্টোন মানে হচ্ছে পাথর, পাথর গণনা করা যায় না, পাথরটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আনকাউন্টেবল। তারপরে ভিফ, ভিফ তো আনকাউন্টেবল হবে। একটা বিষয় একটু মাথায় রাখবা, যেইটা হচ্ছে তোমার কমন নাউন হবে না সেটা আনকাউন্টেবলই হবে। এটা একটা টেকনিক, প্রশ্ন সলভ করার অনেকগুলো টেকনিক থাকে। তুমি গণনার ব্যাপারটা ধরো মিলতেছে না, তুমি আবার চিন্তা করো যে এটা কি মানে মানে এ কমন নাউন, কমন নাউন যদি না হয় সেটা কাউন্টেবল কি হবে না, ঠিক আছে? বুঝলা কি ব্যাপারটা? ওকে, এটা কিন্তু একটা টেকনিক। আচ্ছা, বিপ তাহলে কি হবে, আনকাউন্টেবল হবে। তারপরে মানি, আনকাউন্টেবল হবে। মানি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা। দেখো এখানে বলছে যে কোনটা আনকাউন্টেবল নয়, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই ভুল করে। যে নট, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আনকাউন্টেবল, নিম্নলিখিত কোন শব্দটা একটা আনকাউন্টেবল নাউন নয়? তাহলে খেয়াল করো তো, সিনারি আনকাউন্টেবল, রাইট? আচ্ছা, যদি আমি বলি যে এ সিনারি, তাহলে কি এটা কি কারেক্ট? এটা কি হবে? যদি দা সিনারি বলি এটা কি হবে? বাট আনকাউন্টেবল কিভাবে কাউন্টেবল করা যায়? ওই যে কোনো নির্দিষ্ট কিছু যদি বোঝায় সেটা আলাদা বিষয়, তো ওগুলোর ক্ষেত্রে আলাদা। ওকে, আচ্ছা দেখো, তাহলে এইখানে কি হবে, সিনারিটা হচ্ছে তোমার, সিনারিটা হচ্ছে আনকাউন্টেবল, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, তারপরে লাগেজ হচ্ছে আনকাউন্টেবল, বাট স্টুডেন্টটা কমন নাউন, এটা হচ্ছে কাউন্টেবল, রাইট? এখানে দেখো যে ফল আন্ডার আনকাউন্টেবল নাউন, নিচে দেখো স্টার কাউন্টেবল, রাইস হচ্ছে আনকাউন্টেবল, ফিল্ড মাঠ গণনা করা যায় কিন্তু ফো গণনা করা যায়, এগুলো কাউন্টেবল, রাইট? ওই পোলাপাইন, এই যে লাগেজ, এইখানে বলছি যে লাগেজ
মানে মালপত্র বোঝায়। লাগেজ মানে আমরা বাঙালি যেটা লাগেজ বলছি, ওই লাগেজ মানে হচ্ছে ওই একটা লাগেজ দুইটা লাগেজ না, লাগেজ মিন্স মালপত্র। তো মালপত্র কখনো কাউন্টেবল হইতে পারে না, ঠিক আছে। তো মানিরও একটা ব্যাখ্যা আছে, আমি ভুলে গেছি, পিসি দাসের বইয়ে পড়ছিলাম যে মানি কেন আসলে না মানে আনকাউন্টেবল। আমি ভুলে গেছি এই ব্যাখ্যাটা, বাট মানি আনকাউন্টেবল এইটাও একটা রিজিড ব্যাখ্যা আছে। আচ্ছা, এখন দেখো অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং শব্দটা, অ্যাডভার্টাইজিং নন কাউন্ট বা আনকাউন্ট, নন কাউন্ট আর আনকাউন্ট কিন্তু একই ব্যাপার, ঠিক আছে। বিজ্ঞাপন দেয়া, অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন দেওয়া, এটা কাজের নাম, তাই এটা নন কাউন্ট নাউন। এটা ক্লিফ স্টোফেলস থেকে 45 পৃষ্ঠায় আছে রেফারেন্স সহ। আচ্ছা, এখন একটা আমি তোমাদেরকে এখন কিছু বেসিক শিটে চলে যাব। বেসিক শিটটা হারিয়ে যাওয়া মুক্ত, ওয়ালাইকুম আসসালাম। দেখো আমরা মাস্টার এতক্ষণ পড়েছি, ঠিক আছে, আমাদের বেসিক, এখন বেসিক শিটের দরকার আছে। আমরা একটু বেসিক শিটে চলে যাব। আমরা কিছু এখন কিছু বিষয় শিখব, যেটা হচ্ছে এইখানের থেকে আমি খুব সুন্দর করে গুছিয়েছি অন্য বই থেকে। আচ্ছা, আমরা এইখানে একটু খেয়াল করব, এইখানে খেয়াল করব আমরা এখানে কি শিখতেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা একটু পড়ি। দেখো, আনকাউন্টেবল নাউনের আলাদা কাউন্টেবল নাউন ব্যবহার করা হয়। আবার আনকাউন্টেবল নাউনের পূর্বে পিস, আইটেম, স্লাইস, বার, লোফ, ইয়ার, ইলা, ক্লাব, ফ্লাশ, গেম ইত্যাদি বসে কাউন্টেবল করা হয়। আচ্ছা, তোমাদেরকে এটা খুব সুন্দর করে আমি বুঝাইতেছি, চলো আমরা আমরা এইটা সুন্দর করে, খুব সুন্দর করে শিখবো। আচ্ছা, তোমরা একটা সহজ হিসাব মনে রাখবা। দেখো তো, আমরা চিনি তো আনকাউন্টেবল নাউন, রাইট? সুগার আনকাউন্টেবল নাউন না? সুগার, সুগার আনকাউন্টেবল নাউন না? আচ্ছা, সুগারের সামনে কি কখনো একটা সুগার কেউ বলতে পারে? এটা বললে ঠিক হবে? ওয়ান সুগার, টু সুগার। আচ্ছা, এটা তাহলে কি বলতে হবে? দেখো, ওয়ান সুগার, টু সুগার আমরা বলতে পারি না, বাট সুগারটা আমরা কিসে নিয়ে আসি? প্যাকেটে। ওই পোলাপাইন মানে দোকান থেকে কিসে নিয়ে আসি? চামচ তো এখন চাল তো তোমার চামচ দিয়ে তো ভাত তোলা হয়, তো চাল কি চামচে নিয়ে আসি? বস্তায় নিয়ে আসি, বুঝছো? এইরকম আচ্ছা, সমস্যা নাই। দেখো, পকেট, সরি, প্যাকেটে তো নিয়ে আসি, রাইট? বা ব্যাগে নিয়ে আসি, এটাই তো করি, রাইট? ব্যাগে নিয়ে আসি না, প্যাকেটে নিয়ে আসি না। এক প্যাকেট চিনি, দুই প্যাকেট চিনি, এরকম বলি না, তাই তো? এখন তাহলে, তাহলে এই দেখো, এটাকে কাউন্টেবল করতে গেলে প্যাকেটটা কাউন্টেবল হবে, সুগারটা না। ব্যাপারটা খেয়াল করো, আমি সুগার শব্দটার কাউন্টেবল ফর্ম করব। ধরো একটা শব্দ আছে সুগার, এই সুগার শব্দটার কাউন্টেবল করার জন্য আমি কিসে নিয়ে আসি? ব্যাগে নিয়ে আসি, রাইট? তাহলে ব্যাগটা লিখবো, তারপর একটা অফ দেব, ঠিক আছে, তারপর সুগারটাও লিখবো। এখন কয় ব্যাগ লিখবো? যদি তুমি এক ব্যাগ করতে চাও তাহলে এ ব্যাগ হবে, ঠিক আছে। এখন যদি তুমি বলো যে ভাই আমি দুই ব্যাগ করতে চাই, তাহলে কি হবে? টু ব্যাগস অফ সুগার। বুঝলা কি ব্যাপারটা? দেখো, মাস্টার পয়রা এটা বোঝার চেষ্টা করো না, আমি খুব সহজে বোঝাচ্ছি, এত সুন্দর করে এনে বলা নাই। এ ব্যাগ অফ সুগার, টু ব্যাগস অফ সুগার। এখন টু ব্যাগস এখানে ইংরেজিতে ডাবল প্লুরাল হয়, এটা এখনই আমি পড়াবো। ডাবল প্লুরাল হয়, এটা এখনই পড়াবো, জাস্ট এখনই। তো এখন দেখো, যদি তিনটা হয় তাহলে কি হবে? থ্রি ব্যাগস। আচ্ছা, একটা বিষয় চিন্তা করো তো, আমরা কি সুগারের কোনো চেঞ্জ করছি? তাহলে আনকাউন্টেবল কিভাবে কাউন্টেবল করতে হয় বুঝতে পারলা? আচ্ছা, ধরো মিল্ক, মিল্ক আমরা সাধারণত কি বোতলে নিয়ে আসি, রাইট? বোতলে নিয়ে আসি, রাইট? তাহলে আমি প্রথমে মিল্ক, যেহেতু আমরা বোতলে নিয়ে আসি, আমি তো তাহলে এইভাবে লিখবো। আমি প্রথমে মিল্কের জায়গায় লিখবো, তারপরে তার সামনে একটা অফ দিব। বোতলে নিয়ে আসি, তাহলে বোতল লিখবো, তাহলে বোতল, বোতল অফ মিল্ক হইলো। এখন যদি এক বোতল দেই তাহলে এ বোতল অফ মিল্ক। আমি যদি দুই বোতল দেই তাহলে টু বোতলস, ঠিক আছে, টু বোতলস অফ মিল্ক। ব্যাপারটা কি ক্লিয়ার? আমরা যেই পণ্যটা যেখানে বহন করি, সেই পণ্যটার সামনে সেটা দিয়ে প্লুরাল করতে হবে। বুঝতে পারলা কি? আমি যদি লবণের কথা বলি, লবণ আমরা কিসে নিয়ে আসি ভাই? লবণ আমরা কিসে নিয়ে আসি? লবণ, লবণ, লবণ আমরা কিসে নিয়ে আসি বলো তো? আচ্ছা, প্যাকেটে নিয়ে আসি। কাঠগোলাপ, এইচএসসি ইংলিশের ক্লাস আগামীকাল হবে, মডিফায়ার পড়াবো, এইচএসসি ইংলিশের ক্লাস আগামীকাল হবে, ঠিক আছে, আজকে এইচএসসি ইংলিশের ক্লাস হবে না। আচ্ছা দেখো, আমরা প্যাকেটে নিয়ে আসি, রাইট? তাহলে আমি সেই প্যাকেটটা এখানে লিখতেছি, প্যাকেট, প্যাকেট বা ব্যাগ, হোয়াট এভার, দুইটি কারেক্ট কিন্তু। প্যাকেট, তারপরে কি করব? আমরা একটা অফ দিব, তারপরে কি করব? লবণের ইংলিশ হচ্ছে সল্ট, সল্ট লিখবো, এসটা ছোট হাতের হবে। এখন দেখো, তাহলে এইখানে এক প্যাকেটের জন্য কি হবে? এ প্যাকেট অফ সল্ট, মানে এক প্যাকেট। যদি আমি এখানে দুই প্যাকেট বলি, তাহলে টু প্যাকেটস অফ সল্ট। ব্যাপারটা কি ক্লিয়ার? কনসেপ্টটা কি ক্লিয়ার?
ডাবল প্লুরাল তো আমি তোমারে পরে পড়াবো, তুমি জাস্ট এটা বুঝছো কিনা এটা বোঝো। এটা বুঝছো তো? আচ্ছা, এইবার আসো, ওটা বুঝলে এখন একটু মাস্টারে আসো, ডাবল প্লুরাল আলোচনা এইটা পড়ানোর পর ওটা পড়াবো। আচ্ছা, অ্যাকোমোডেশন মানে হচ্ছে বাসস্থান। অ্যাকোমোডেশন মানে কি? বাসস্থান। আমরা বাস করি কোথায়? হয়তো বা বাসা বাড়িতে, রাইট? তো এই অ্যাকোমোডেশনের একটা হচ্ছে কাউন্টেবল ফর্ম হচ্ছে এ হাউস। এটা মুখস্থ করতে হবে ভাই। অ্যাকোমোডেশনের কাউন্টেবল ফর্ম এ হাউস, বুঝে মুখস্থ করতে হবে। অথবা এ প্লেস টু লিভ, এমসিকিউ প্রশ্নতে এটা কোনো সমস্যা করবে না। এ প্লেস টু লিভ বা এ হাউস, ঠিক আছে? দেখো, আমরা তারপরে যদি ব্যাগেজ এবং লাগেজ, এইটার জন্য এ ব্যাগ বলতে পারি আমরা, একটা ব্যাগ, বা এ সুটকেস বলতে পারি, বা এ ট্রাঙ্ক বলতে পারি। সেম হচ্ছে ব্রেডের জন্য আমরা এ লুফ বলতে পারি, এ লুফ অফ ব্রেড বলতে পারি, বা এ লুফও বলতে পারি, এ রোল বলতে পারি, ঠিক আছে? ইকুইপমেন্টের জন্য এ টুল বলতে পারি, ফার্নিচারের জন্য এ চেয়ার, এ টেবিল, এ ব্রেঞ্চ, ঠিক আছে? নলেজের জন্য আমরা বলতে পারি, এই নলেজের জন্য এইখানে এটা আমার, তোমাদের বই দেখো তো এখানে কি আছে? নলেজের জন্য কি আছে? মানি এর জন্য আমরা এ কয়েন বা এ নোট বা এ সাম ব্যবহার করতে পারি। নলেজের এইটা এখানে ভুল। হ্যাঁ, অ্যাসেট আছে। এর ডাবল এস, এটা এসেট, ফ্যাক্ট। ওরে ভাই, তুই মেডিকেলে পড়বি, মেডিকেলে পড়তে গেলে তো প্রোনাউন্সিয়েশন ঠিক রাখতে হবে রে ভাই। বলবি এটা মানে উচ্চারণ এত ভুল হলে ফ্যাক্ট, এ ফ্যাক্ট হবে, রাইট? আচ্ছা, আমার প্রোনাউন্সিয়েশনে ঠিক না। আচ্ছা দেখ রূপক, এই যে তাহলে নলেজের হচ্ছে জন্য এ ফ্যাক্ট এখানে ভুল আছে, ঠিক আছে? তারপরে মানি এর জন্য এ কয়েন, দেখো মানি মিন্স হচ্ছে সামগ্রিক টাকাকে বোঝায়। এ কয়েন যখন বোঝায় বা এ নোট বা এ সাম, তখন সেটা কাউন্টেবল। নিউজের জন্য এ পিস অফ নিউজ, ঠিক আছে? এটা কিন্তু কিছু ব্যতিক্রম বিষয়, যে নিউজের ক্ষেত্রে পিস, এটা তো কোনো কালে মাথায় আসবে না, তাই না? এক টুকরা নিউজ বা এক পাতা নিউজ। দেখো তারপর পোয়েট্রি এর জন্য এ পয়েম ব্যবহার, পোয়েট্রি হচ্ছে আনকাউন্টেবল, এ পয়েম হচ্ছে কাউন্টেবল। প্রোগ্রেসের জন্য অ্যাডভান্স। তারপর পাবলিসিটি অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, রেইনের এ শাওয়ার বা এ ডাউনপোর। রিসার্চের জন্য অ্যান এক্সপেরিমেন্ট, ট্রাফিকের জন্য এ কার বা এ বাস। আবার ট্রাফিকের জন্য এ জার্নি বা ট্রিপ। এগুলো কিন্তু ভোকাবুলারির জন্য এ ওয়ার্ড বা অ্যান এক্সপ্রেশন। আর ওয়ার্কের, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্কের জন্য এ জব বা এ টাস্ক। এটা কিন্তু মাথায় রাখবো, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, যখন আমরা বলবো এ জব বা এ টাস্ক সেটা কাউন্ট। ইনফরমেশনের জন্য এ পিস অফ ইনফরমেশন বা অ্যান আইটেম অফ ইনফরমেশন, ঠিক আছে? এই পর্যন্ত এইভাবে এগুলোকে কাউন্টেবল করে। ওকে। আচ্ছা, 149 নাম্বার এমসিকিউ খেয়াল করো। 149, এগুলো কিন্তু মুখস্থ ছাড়া কথা নাই ভাই, বুঝে বুঝে। ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ড্যাশ ইন দিস কান্ট্রি অ্যাট প্রেজেন্ট। বর্তমানে এটা কঠিন কাজ একটা চাকরি খুঁজে পাইতে। তো চাকরির জন্য ওয়ার্ক কখনো হবে না, ক্যারিয়ার হবে না, প্রফেশন হবে না, জব হবে। তো কারণ আর্টিকেল এ দেওয়া আছে, আর্টিকেল এ থাকলে কাউন্টেবল অবশ্যই কিছু বসাইতে হবে। তো জব তো কাউন্টেবল আমরা বললাম, রাইট? এই যে ওয়ার্কের কাউন্টেবল এ জব বললাম না? আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পারো যে তোমাদের আসলে ইংরেজি আমার মতো করে ব্যাখ্যা করতে না পারার কারণ হচ্ছে মানে খুব গোড়া থেকে না জানা? তোমাকে এতদিন এই 4 ক্লাসে যতটুকু পড়াইছি তোমরা সুন্দর পড়াইতে পারবে না, নিজেও খুব ব্যাখ্যা দিতে পারবে না। কারণ কি? একটাও বাদ যাচ্ছে না, একটাও বাদ যাচ্ছে না। মাস্টারকে অনেকে খারাপ বই বলে, অনেকে কেন বলে আসলে এটার পেছনে কারণ আছে, ব্যবসায়িক কারণ। বাট মাস্টারকে আমি, মানে টিচার সাথে থাকলে আমি বলি ভালো বই। কারণ কি জানো? এই বইটায় অনেক পূর্ণাঙ্গ ধারণা দেয়া আছে। কি লাগবে কি লাগবে না সেটা আমরা যাচাই করব, পড়বো না। বাট আমি তো জানতে পারি ব্যাপারটা সম্পর্কে, ধারণা থাকবে, তাই না? তুমি একটা বিষয় খেয়াল করো, ধরো তুমি ঢাকা মেডিকেল আসবা, এখন ঢাকা মেডিকেল দিয়ে কোন গেটটা দিয়ে ঢুকে এটা যদি তুমি না জানো, তাইলে কি তুমি সহজে যাইতে পারবা? যে একবার এসেছে তার জন্য কিন্তু অনেক বেশি ইউজ। আচ্ছা, সহজ দেখো, বলো এই পর্যন্ত। না, কোনো কালেও হইতে পারে না। এটা এগুলো, ওটা ভুল ভুল। ওইরকম, ওইরকম যদি ধারণা থাকে নিচে পাবা, ঠিক আছে? আপাতত তুমি আনকাউন্টেবল পড়াইছে এতটুকু জানো, ঠিক আছে? আচ্ছা, এ এ এ পিস অফ অ্যাডভাইস, মূল কথাটা হচ্ছে যে এখানে এইভাবে লেখা নাই, যে আমি যেটা শেখালাম, অ্যাডভাইস কে কাউন্টেবল করার জন্য প্রথমে কি করতে হবে, এক পিস শব্দটা আগে লিখতে হবে, তারপরে এরপরে পিআইই হবে।
পিআইইসি, এ পিস অফ অ্যাডভাইস, পিস অফ অ্যাডভাইস। এখন একটা অ্যাডভাইস হলে এ পিস অফ অ্যাডভাইস, যদি দুইটা অ্যাডভাইস হয় টু পিসেস অফ অ্যাডভাইস। ঠিক আছে? আচ্ছা, এরকম রুটির ক্ষেত্রে, ব্রেডের ক্ষেত্রে এ পিস অফ ব্রেড, আবার দুইটা হলে টু পিস অফ ব্রেড। ফার্নিচারের ক্ষেত্রে এ পিচ অফ ফার্নিচার, দুইটা হলে টু পিসেস অফ ফার্নিচার। লাগেজের ক্ষেত্রেও সেম, জুয়েলারির ক্ষেত্রেও পিস। আচ্ছা, থান্ডার, থান্ডার হচ্ছে এ ক্লাব অফ থান্ডার। থান্ডারের ক্ষেত্রে কি ব্যবহার হয়? ক্লাব। তুমি এইভাবে মনে রাখবা যে অ্যাডভাইস, ব্রেড, ফার্নিচার, লাগেজ, জুয়েলারির ক্ষেত্রে পিস। হ্যাঁ, রূপক জানো থান্ডার মানে কি? জানো না থান্ডার মানে? হ্যাঁ কি না তুমি বল। আরে ভাই, হ্যাঁ কি না? থান্ডার মানে হচ্ছে গর্জন, বজ্রপাত হয় না, এই বজ্রপাতকে থান্ডার বলে। বলে না তো যে তোর উপর ঠাড়া পড়বে, এই থান্ডার শব্দ থেকে ঠাড়া। ঠিক আছে? তো এ ক্লাব অফ থান্ডার। ঠিক আছে, ক্লাব অফ থান্ডার। থান্ডার হচ্ছে এইভাবে এটার সাথে কাউন্টেবল করলে টু ক্লাবস অফ, মানে প্লুরাল করতে গেলে মূল কথা হইতেছে এই যে অফের পরে যে শব্দগুলো আছে এগুলো সব আনকাউন্টেবল, এগুলোকে এ পিচ অফ, এ থান্ডার অফ, এগুলো দিয়ে কাউন্টেবল করছে। ঠিক আছে? ইকুইপমেন্টের বেলাও এ পিস অফ ইকুইপমেন্ট, লাইটিং এর বেলা এ বোল্ট অফ লাইটিং। ওকে, তারপরে দেখো এ পিস অফ মিউজিক, এ পিস অফ নিউজ, এ পিস অফ, দেখো এ পিস অফ নিউজ একে রিপিট হয়েছে। দেখো এ বার অফ সোপ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবানের ক্ষেত্রে কি ব্যবহার হয় মনে রাখবা? বার। সাবান, বার মানে হচ্ছে খার। যারা সায়েন্সে পড়ছে ওরা হয়তো বা এটা ভালো বুঝতে পারে, আমরা তো সায়েন্সে পড়ি না এখন। দেখো, তা বার মানে হচ্ছে সাধারণত খার, তাই না রূপক? বার মানে হচ্ছে খার। খার মানে কি? কাঁচা লবণ। আচ্ছা, বার মানেও খার। আচ্ছা, এ ইয়ার অফ, অ্যান ইয়ার অফ কর্ন, অ্যান ইয়ার অফ কর্ন, দেখো অ্যান ইয়ার অফ কর্নের সাথে অ্যান ইয়ার অফ কর্ন বসে। যে লোফ, আচ্ছা, রুটির সাথে কখনো পিসও বসে, তখন লোফও বসে। লোফ, লোফ শব্দের অর্থ সেম, পিসের অর্থ যেমন, লোফ শব্দের অর্থ তেমন। ঠিক আছে? লোফ, লোভ অফ ব্রেড, লোফ অফ ব্রেড, লোফ শব্দের অর্থ তোমার একটা, একটা গোটা পাউরুটির ক্ষেত্রে আর কি বলা হয় আর কি, স্লাইস। গোটা পাউরুটি এখানে একটা পিস। স্লাইস, তো স্লাইস মানে এ স্লাইস অফ ব্রেড, স্লাইস মানে টুকরা। সরি, স্লাইস আর পিস হচ্ছে একই। লোভ মানে একটা পুরো পাউরুটিকে বোঝায়। ঠিক আছে? আর এ পিস অফ ইনফরমেশন, এটা গুরুত্বপূর্ণ মনে রাখবা ইনফরমেশনের ক্ষেত্রে, এ পিস অফ ইনফরমেশন। এই পড়াটা তোমরা যদি জটিল মনে করো, জটিল মনে করার কোনো কারণ নাই। তোমরা যদি 4-5 বার এই পড়াশোনাটা খুব বারবার রিভিশন করো, আই হোপ যে তোমাদের কাছে খুব একটা কঠিন হবে না। ঠিক আছে? মানে কয়েকবার রিডিং পড়বা, কয়েকবার রিডিং পড়বা। এটা জাস্ট 10 বার পড়ো, 10 বার রিডিং পড়ো, কিচ্ছু না। এ পিস অফ অ্যাডভাইস, এ পিচ অফ ব্রেড, এ পিচ অফ ফার্নিচার, এ পিচ অফ লাগেজ, এ পিচ অফ জুয়েলারি, এ ক্লাব অফ থান্ডার, এ বোল্ট অফ দ্য লাইটিং। এভাবে বারবার পড়তে থাকো। ঠিক আছে? আচ্ছা, আমরা 150 নাম্বার এমসিকিউ সলভ করব। তারপরে আমি ওই যে ডাবল প্লুরালের ব্যাপারটা পড়াবো। দেখো, বলছে যে কি করছে সে? সাবান কিনছে। তো সাবান, সোপের ক্ষেত্রে কি বসলাম? আমি বললাম যে বার হবে, এ বার অফ সোপ, রাইট? এ বার অফ সোপ, এইটা হচ্ছে কারেক্ট উত্তর। কারণ এখনই আমরা এই যে সোফের ক্ষেত্রে কি দেখলাম? এ বার অফ সোপ হবে, রাইট? আচ্ছা, 151 নাম্বারে খেয়াল করো, ব্রেডের ক্ষেত্রে অবশ্যই পিস, লোভ, তিনটা জিনিস ব্রেডের ক্ষেত্রে, তিনটা বিষয় বসতে পারে, পিআই সি, পিস অথবা এল। আচ্ছা, লেখাটা কি অবস্থা, দাঁড়াও আমি সুন্দর করে লিখি। পি আই ই সিই, পিস। আর একটা হচ্ছে লোফ, এল এ এফ। আর একটা কি ছিল? আর একটা ছিল তোমার স্লাইস। এই তিনটা একটা হবে, রাইট? এখন খেয়াল করো, এক পিস হইলে, একটা হইলে পিস থেকে পিসেস, তো এখানে এক 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 জায়গাও নাই, তাহলে পিস বলা যাবে না, পিসেস হইতে হবে, বা স্লাইসেস, বা লোভস। আচ্ছা, আর একটা কথা মনে রাখবা, এল ও এ এফ, এইটা এই লোভ বললাম না, এল ও এফ। দেখো এই লোফের প্লুরাল ফর্ম হচ্ছে এল ও এ ভিইএস, এল ও এ, এল ও এ ভিএস, এটা প্লুরাল ফর্ম। যদি বলে লোভ, লোভের প্লুরাল ফর্ম কি? লোভস। ঠিক আছে? এফ থাকলে ভি হয়। বুঝতে পারলা কি ব্যাপারটা? আচ্ছা, এখন যেহেতু দুইটা, এই দুইটা তো কোনো কালে উত্তর হবে না, কারণ টু ব্রেড, টু ব্রেডস হবে না। আর আই বাই টু পিসেস অফ ব্রেড, এটাও, এটা কিন্তু কারেক্ট। আই বাই, আচ্ছা এটা লোভ, লোভস, আমাকে এটা একটু দেখতে হবে। ঠিক আছে? এই এমসিকিউটার, না না, আমাকে ওটা একটু দেখতে হবে তাও। ঠিক আছে ভাই, এটা একটু দেখতে হবে। লো প্লুরাল, হ্যাঁ, ব্রেডস, ব্রেডস হবে না, বাট আমাকে লোভ শব্দটাও দেখতে হবে। এটা তো ভুল, লোভ শব্দটা, বাট লোভের আমি যতটুকু জানি এফ থাকলে ভি হয়, এটা আমরা পরে নাম্বার ইয়ে পড়বো। এইভাবে আসলে প্লুরাল,
হ্যাঁ, ভিএস তো করতে হয় প্লুরালের জন্য। ব্রেডস এস তো হবে না, বাট এটা হচ্ছে পিসেস। ঠিক আছে? আই শ্যাল 2 পিসেস অফ ব্রেড। 2 পিসেস অফ ব্রেড। এটা তো বুঝছো? 2 পিস। ওকে। আচ্ছা, এরকম দেখো সুপের ক্ষেত্রে তাইলে কি হবে 152 নাম্বার এমসিকিউ এ এ পিস অফ সুপ, এক পিস সুপ। এরপরে দেখো কর্নের ক্ষেত্রে, দেখো কর্ন ওয়ান মোর কথাটা দেখে অনেকে ভরকে যাবে। ওয়ান মোরের ব্যাপারটা পড়াতে চাইছিলাম যে মেনি মোর, ওয়ান মোর এগুলো পড়াতে দেখো। ওয়ান মোর কোনো ম্যাটার না। মোরটা আসলে মোরটা বাদ দাও ওয়ান। তাহলে ওয়ান ইয়ার অফ কর্ন হবে, রাইট? মোটটা হচ্ছে একের অধিক এইরকম অর্থে ব্যবহার হয়েছে। মোর মানে আরো অনেক। ঠিক আছে? মোটটা দেখে অনেকে ভরকে যাবে। মানে তুমি কি এটা বুঝলা? মানে কর্ন যদি থাকে, কর্নটা তো হচ্ছে ভাই সিও আর এন, এই শব্দটা তো আনকাউন্টেবল, তাই না? রূপক আছে। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছে যে রূপক কে, আব্দুল সালাম কে। এরা হচ্ছে আমাদের মানে গুগল মিটে আমার সাথে কথা বলতেছে। ক্লাসের দুইটা পর্দার আড়ালে একজন আছে, পর্দার সামনে তোমরা ফেসবুকে দেখতে পাচ্তেছো। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই ওদেরকে আমি বারবার ডাকতেছি। ওরা কমেন্ট করবে কেন? ওরা তো আমার সাথে কথা বলতেছে, ওরা পেইড ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে? আচ্ছা, এটা বুঝছো তো, কোয়ান্টা হইতেছে আনকাউন্টেবল। ঠিক আছে? কোয়ান্টা হইতেছে, জুয়েল ভাই ক্লাস পরবর্তী দিন থেকে আপনি একটু টাইমলি অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। ঠিক আছে? 10টায় যখন ক্লাস তখনই কর্ন কর্ন শব্দটা, আর বন্ধু বান্ধব যদি থাকে ভর্তি হইতে বলবেন। ঠিক আছে? যদি ভালো লাগে আর কি। কর্ন দেখো, কর্ন শব্দটা হচ্ছে কি শস্য দানা বা এরকম অর্থে ব্যবহার হয়, সম্ভাব্য। আমার আচ্ছা, কর্ন শব্দটা আনকাউন্টেবল নাউন ছিল, তাই না? তো এটা প্লুরাল করতে গেলে ইয়ার অফ কর্ন ব্যবহার করতে হয়েছিল না? আর একটা ওয়ানটা দেয়া আছে, যে ওয়ান ইয়ার অফ কর্ন। ঠিক আছে? এটা কি বুঝলা নাকি আরো ডিটেলস লিখবো? আচ্ছা, 154 নাম্বার দেখো, ফার্নিচারের ব্যাপারে খেয়াল করো। ফার্নিচারে আমি বলছি যে এখানে প্লুরাল হবে না, আর্টিকেল থাকবে না। প্লুরাল যেখানে এই যে প্লুরাল হবে না, এটা ভুল। এখন ইজ পিসেস অফ ফার্নিচার, প্রত্যেক পিসেস, ইসের সাথে ইস মানে প্রত্যেক, প্রত্যেক মানে একটা। ঠিক আছে? প্রত্যেকজন। তো এখানে প্লুরাল হওয়ার কোনো প্রশ্ন আসে না। শুধু ইজ ফার্নিচার কখনো হবে না। ইজ দ্বারা যখন তুমি প্রত্যেককে বুঝাইলা, তখন অবশ্যই তোমাকে কাউন্টেবল করতে হবে। ইজ পিস অফ ফার্নিচার করতে হবে। ইজ পিস অফ ফার্নিচার, বুঝতে পারলা? ইজ পিস অফ ফার্নিচার এইভাবে করতে হবে। এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, ইজ মানে এইটা টু হলে পিসেস হইতো। আচ্ছা, চলো আমরা আমরা এখন যেটা তোমাকে ডাবল প্লুরালের ধারণাটা, খুব সুন্দর একটা ধারণা দিব। দেখো, মনে রাখবা, এখানে মনে রাখবা যে 1 নাম্বার খেয়াল করো, কাউন্টেবল নাউন। আচ্ছা, তোমরা আমারে বলো তো, ধরো একটা উদাহরণ দিতেছি, ধরো পেন, তারপরে হচ্ছে পেন্স। দেখো, আমাকে বলবা যে কোনটা কোনটা ঠিক। ঠিক আছে? তারপরে হচ্ছে এ পেন, তারপরে হচ্ছে দা পেন। বলো তো তোমরা কোনটা কোনটা ঠিক। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, বলো তো কোনটা কোনটা ঠিক। কোনটা সবই ঠিক? বলো হ্যাঁ, ইয়েস নো বলতে পারো। মালিয়া জান্নাত মিম, থ্যাংক ইউ। আচ্ছা, মাহমুদ, সবকিছু ঠিক মনে হচ্ছে তোমাদের? ওকে, ফাইন। ঠিক মনে হলে ঠিক। 4 নাম্বার এন, 4 নাম্বারটা ঠিক। আচ্ছা, প্রথমে কথা 4 নাম্বারটা প্রথমে ভুল। দা পেন কখনো কখনো হতে পারে, সেটা নির্দিষ্ট করা অর্থে, ওটা ঠিক। এ পেন হয়, শুধু পেন কখনো হবে না, এটা ভুল। পেন্স হয়। তাহলে আমরা যেটা শিখলাম, একটা কাউন্টেবল নাউনের ফর্ম সাধারণত হয় কাউন্টেবল নাউনটাকে প্লুরাল করতে হবে, না হয় সেটার সামনে আর্টিকেল এ বা দা বসাতে হবে এই নিয়ম অনুযায়ী। ঠিক আছে? অথবা আমাদেরকে আর একটা কি কাজ করতে পারি, এ বা দা, এইটাই তো। হ্যাঁ, দুইটাই নিয়ম। আচ্ছা, এই দুইটা, একটা কাউন্টেবল নাউন হয় আমরা কি করতে পারি, প্লুরাল করতে পারি, না হচ্ছে তার সামনে আর্টিকেল এ বা দা বসাতে হবে। ঠিক আছে? বা সংখ্যাবাচক কিছু বসাতে হবে। এটাই আর কি। ঠিক আছে? সংখ্যাবাচক বসলে সেটা প্লুরাল, সিঙ্গুলার, হটেভার বসবে। তো দুইটা বিষয় মাথায় থাকবে, ভবিষ্যৎ জীবনে কখনো ভুল হবে এটা। দেখো কত বড় ধোকা তোমাদের এইখানে। এই যে হারিয়ে যাওয়া মুক্ত বলছে 1 2 3 4 সবই ঠিক, আবার বলছে 1 2 3 5 তাও ঠিক। আসলে তোমাদের এগুলো ধোকা। দেখো, ধোকাটা কিভাবে আমি বলি। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। ঠিক আছে? কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। তাহলে
পেনটা যেহেতু কাউন্টেবল ছিল, এর সামনে এ বসাটা ঠিক আছে, রাইট? তাই না? কিন্তু আবার এখানে অ্যান তাহলে কেন বসবে না? অ্যানও তো আর্টিকেল। অ্যান না বসার কারণ কি ছিল? কনসোনেন্টের সাউন্ড দিলে তো ওর সামনে অ্যান বসে না, রাইট? আচ্ছা, ১ নাম্বার নিয়ম ওই যে পেন কেন পেন এ পেন হইলো এটা বুঝছো তো? আচ্ছা, এবার আসো আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যেমন খেয়াল করো, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যেমন হচ্ছে মিল্ক। আচ্ছা, কোনোদিন কি কাউকে বলা শুনছো যে একটা পানি দে? কেউ কোনোদিন বলে একটা চিনি দে? এইরকম করে কেউ বলে? আচ্ছা, তাইলে আনকাউন্টেবলের সামনে আর্টিকেল বসালে তো এটা ঠিক হবে? কোনোদিন শুনছো এ মিল্ক, এ ওয়াটার, এ সুগার? তাহলে আনকাউন্টেবলের সামনে কখনো আর্টিকেল বসে না। এটা মাথায় রাখবে, আর্টিকেল বসে না। ঠিক আছে? এরপরে আসো ২ নম্বরে, কাউন্টেবলের কাউন্টেবল নাউন হচ্ছে প্লুরাল হয়। কাউন্টেবল নাউন কি হয়? প্লুরাল হয়। আমি কেন পেনের পেন্স করছি বুঝতে পারলা এখন? পেনটা কাউন্টেবল ছিল। এই কারণে পেনটাকে পেন্স করছি। বয়টাকে বয়েস করা যায়, বুকটাকে বুকস করা যায়। বুঝতে পারলা? এইটাকে ইংরেজিতে ডাবল প্লুরালের কনসেপ্ট এখন আমি বুঝাবো, দাঁড়াও। এটাকে দেখো, বয় থাকলে বয়েস হয়, পেন থাকলে পেন্স। কারণ কি? কাউন্টেবল নাউনের প্লুরাল করা যায়। ঠিক আছে? বাট আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল হয় না। যে কখনো কি শুনছো যে অয়েলস, ওয়াটার্স, ফার্নিচার্স? কেউ কখনো বলে? এগুলো কখনো শুনছো? এগুলো শুনলে হাসি পায় না? যে অয়েলস, ওয়াটার্স, ফার্নিচার্স? তাহলে আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল হবে না। এবার আসো ৩ নম্বরে, যেটা কাউন্টেবল নাউনের কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। তাহলে আমরা খেয়াল করি, ধরো আমরা খেয়াল করব, ধরো একটা শব্দ আছে পেন। বোঝো কিন্তু, খুব সুন্দর করে বুঝবা। পেন শব্দটার দুইটা পেন শব্দটার দুইটা দুইটা তোমার ফরম্যাট হইতে পারে। একটা হচ্ছে তুমি বলতে পারো এ পেন, আবার তুমি বলতে পারো পেন্স। বোঝো কিন্তু, তুমি বলতে পারো এ পেন, আবার তুমি বলতে পারো পেন্স। এ পেন আর ওয়ান পেন কিন্তু একই বিষয়। ছেলেমেয়েরা, এটা কিন্তু তোমরা বোঝো না, আমি খুবই ক্লিয়ার করে দিতেছি। মানে খুব বাচ্চাদের মতো ব্যাপারটা। এ পেন আর ওয়ান পেন কিন্তু একটা। ওয়ান মানেও একটা, এ মানেও একটা, রাইট? আচ্ছা, দেখো পেন্স, পেন্স, তাহলে একটা পেন একটা কাউন্টেবল নাউন। এটা দুইটা ফর্ম থাকে। একটা কি? একটা সিঙ্গুলার ফর্ম, যেটা ধরো পেনের এ পেন করলাম বা ওয়ান পেন। আর একটা ফর্ম কি? প্লুরাল হইতে পারে, পেন্স করলাম। এটা কি বুঝতে পারলা? এরকম ধরো আমি আমি আরো অনেক ফর্ম করতে পারি। ধরো বুক। বুক শব্দটার দুইটা ফর্ম থাকে। বুক শব্দটার দুইটা ফর্ম। একটা কি হবে? এ বুক, এ বুক বা এ বুক বা কি ওয়ান বুক। আরেকটা কি হবে? আরেকটা কি হবে? আরেকটা কি হবে? শুধু বুকস, রাইট? বুঝতে পারলা কি? তাহলে আমরা কি শিখলাম এখান থেকে বলো তো? আমরা এখান থেকে যেটা শিখলাম যে একটা করে হচ্ছে কাউন্টেবল নাউনের দুইটা ফর্ম থাকে। একটা সিঙ্গুলার ফর্ম, একটা প্লুরাল ফর্ম। প্রতিটা কাউন্টেবল নাউনের দুইটা ফর্ম থাকে, একটা সিঙ্গুলার ফর্ম, একটা প্লুরাল ফর্ম। কনসেপ্টটা কি একবারে ক্লিয়ার? ওইটা পোলাপাইন, ওইটা চুপ, ওটা পড়াবো। ওইটা কি এইখানে জিনিস? এইটা বুঝছো কিনা? যেটা বুঝাইছি এইটা এইটা বুঝছো কি? ওই এ লিখলে কি তুই পেন লিখিস না পেন্স লিখিস? তাহলে এ মানে যদি একটি হয়, ওয়ান মানেও যদি একটি হয়, তুই কি লিখবি? ওয়ান পেন, ঠিক আছে? ওই আমাদের বাসায় মাঝে মধ্যে আমরা কোনো জুনিয়র উঠাই, আমি একা থাকতে পছন্দ করি না, ফ্রেন্ড সার্কেল মিলে। তো কখনো কখনো তো ওই পাশের রুমে হচ্ছে জুনিয়ররা থাকে। তা জুনিয়রদের আসে, তো ওরা প্রথমে খুব ভয় পায় যে ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র ভাই কি না কি ব্যাপার। তো আমরা ওদের সাথে খুব ফ্রেন্ডলি অ্যাটিটিউড করি। তো জুনিয়র আবার কি মনে করে যে ভাই তো খুব ফ্রি। তখন জুনিয়র আবার আমাদের সাথে মানে একটু রাফ বিহেভ করার ট্রাই করে। তো তখন হচ্ছে জুনিয়রকে যে মানে বেশি ফ্রি হয়ে গেলাম নাকি? ঠিক আছে? তো আহ বিষয় হচ্ছে যে আমরা যেই ধরনের মানুষ সেভাবেই ডিল করি তার সাথে। ভালো মানুষের সাথে ভালো, মন্দ মানুষের সাথে মন্দ। দেখো, এই তাই বলে তোমার রূপক তোমারে মন্দ মানুষ বলি নাই। তুমি এই পর্যন্ত বুঝছো তো? তোমারে থামায় রাখি কারণ আছে। এই মানে কথার মাঝে কথা, আমার সিস্টেমই হইতেছে একটা চ্যাপ্টার ক্লোজ করে পরের চ্যাপ্টারে ধরা।
আমি দেখো একটা জিয়া বিষয় সুন্দর করে শেষ করি, তারপরে পরেরটায় আসি, তারপরে পরেরটায় আসি, তাই না? এইটা হচ্ছে এইটা অনেক হেল্প করে স্টুডেন্টদেরকে, অনেক হেল্প করে। এগুলো প্রশংসা না। আচ্ছা, এখন কথা হইতেছে আমরা যখন বুক দিব, বুকস, যখন বুকস দিব তখন আর হবে না ইজ হবে বলতো ভাই? এটা কি হবে? বুকস আর হবে না ইজ হবে? আর হবে। যখন আমরা এ বুক দিব ইজ হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই কনসেপ্টটা কি বুঝতে পারলা যে কাউন্টেবল নাউনের ভার্ব সিঙ্গুলার কখন হয়, কখন প্লুরাল হয়? একবারে ধারণাটা ক্লিয়ার, স্বচ্ছ ধারণা? আচ্ছা, এইবার খেয়াল করো আনকাউন্টেবল নাউনের ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। এখন ওয়াটার অয়েল যা দিস ভাই সব সময় ইজ নিবে, হ্যাজ নিবে। ঠিক আছে, আমি এগুলো নিয়ে ভার্ব নিয়ে আলোচনা করবো, মানে সিঙ্গুলার ভার্ব বসবে। বুঝতে পারছো? বুঝছো কি ব্যাপারটা, যে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব নিবে, এটা বোঝো নাই? তারপরে আসো, তারপরে যে ব্যাপারটা খেয়াল করবা, তারপরে দেখো কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। দেখো জাস্ট কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? সংখ্যাবাচক শব্দ বসে, শব্দ বসে। শোনো, এই যে তোমাদেরকে ভালো করে পড়ানোর জন্য, পড়ানোটাকে আমি ভাই এত এনজয় করি, আমি তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না। আমারে যদি সারাদিন শুধু বলে যে তুই খা আর পড়া, আমি খুবই এনজয় করি, ঠিক আছে? তো তোমাদের পড়ানোর জন্য আমি আসলে কত ইকুইপমেন্ট আমার, মানে সবাই, আমি প্রায় 35 MBPS এর হচ্ছে নেট ব্যবহার করি, ঠিক আছে, জন্য ক্লাসে কোনো ধরনের আটকায় না। দেন হচ্ছে আমি এই যে যে ডিভাইসটা কিনছি, আগে ছিল 4 ইঞ্চি ডিভাইস, এখন কিনছি 8 ইঞ্চি। লিখার জন্য একটা হার্ডবোর্ডের মতো ডিভাইস নিয়ে আসছি এই 3-4 দিন আগে, মানে আমি যেন পড়িয়ে মজা পাই, ঠিক আছে? তো স্টুডেন্ট, আমি স্টুডেন্টদের, তোমরা হয়তো বা আমার সাথে 3-4 দিন ক্লাস করে বুঝছো যে আমি স্টুডেন্টদের ব্যাপারটাকে খুব সেন্সিটিভ ভাবে, স্টুডেন্টের ব্যাপারগুলোকে আমি খুব গভীর ভাবে চিন্তা করি। আমার ভালো লাগে ব্যাপারটা, তোমাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে, তোমাদের সাথে মিশতে ভালো লাগে আসলে সত্যিকার অর্থে। আমি ওইটা আমার কাছে ম্যাটার করে না। স্টুডেন্ট এক সময় এই কোর্সটা 200 জন স্টুডেন্ট কিনবে, তুমি এই গ্রুপে থাকো, এই কোর্সটা 200 জন স্টুডেন্ট কিনবে, স্টুডেন্ট আসলে ডাজেন্ট ম্যাটার। এই কোর্সটার ফেসবুকে লাইভ ক্লাসটা না হলে 1000 মানুষ দেখবে, তুমি প্রতিটা ক্লাসের মানে ভিডিও সেকশনে যে দেখবা যে এই মানে 1000 মানুষ এই ক্লাসগুলো দেখতেছে, তো ওই মানুষগুলো পরে তো দেখবে। আমি তো এইখানে বা 2 মাস পরে তো এই ক্লাসটা আরো কয়েক হাজার মানুষ দেখবে। মানে মাস্টার ইংলিশের একটা ক্লাস হচ্ছে 15,000 স্টুডেন্ট দেখছে, তো 15,000 স্টুডেন্ট, আমি যদি প্রথম দিন তো আমার ক্লাসটা 15,000 দেখে নাই ভাই, জিরো আছে বলেই ওয়ান আসে, ওয়ান আসে বলেই টু আসে। সবসময় মনে রাখবা যে বিন্দু বিন্দু বিষয়গুলোই কিন্তু ওই যে বলে না যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল সাগর মহাসাগর তৈরি করে, ঠিক আছে? তো এগুলো এগুলো কিন্তু খুব মানে, তুমি 1 টাকাটাই আগে নিবা, 30 টাকাটা নিবা না। যদি ধরো তুমি কারো কাছে 31 টাকা পাও বা 32 টাকা পাও, তুমি 2 টাকাটাই আগে নিবা, 30 টাকাটাই রেখে দিবা। কেন জানো? ওই 2 টাকা করে যদি তুমি 30 দিন রাখো তাহলে তোমার 60 টাকা হয়। যদি তুমি 1 বছর রাখো তাহলে 600-700 টাকা হয়। 700 টাকা কি কম? ব্যাপারগুলো কিন্তু মানুষ এইভাবে বড় হয়। প্রতিদিন 2টা করে শব্দ শিখলেও মানে প্রতি বছরে 700-800 শব্দ শেখা যায়। তোমার কত ভোকাবুলারি ইনক্রিজ হবে, তুমি চিন্তা করতে পারো? আমাদের চিন্তাগুলো হচ্ছে, আমাদের আসলে কি, আমি আমি মনে করি যে আমাদের এডুকেশন সেক্টরে মানে ইউনিভার্সিটি স্টুডেন্টদের, প্রচুর স্টুডেন্টদের যাওয়া উচিত, প্রচুর ইউনিভার্সিটি কোয়ালিফাইড স্টুডেন্টদের যাওয়া উচিত। তাহলে তারা আসলে শুধু যে মানে ভালো পড়াতে পারবেন ব্যাপারটা তা না, জীবন, জীবন বোধ, অনেক বিষয় সম্পর্কে জ্ঞান তাদের অনেক সূক্ষ্ম। দেখো ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের অনেকে তো আমাদেরকে গালি দেয়, আমরা স্বৈরাচারী ইউনিভার্সিটি। একটা বিষয় হচ্ছে ঢাকায় যে কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে, জগন্নাথ, জাহাঙ্গীরনগর সহ যেগুলো ইউনিভার্সিটি আছে, কৃষি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল, এইগুলো প্রতিটা বিশ্ববিদ্যালয় বা কলেজ ঢাকার মধ্যে, তাদের জীবনবোধ অন্য যে কোনো শহরের শিক্ষার্থীদের জীবনবোধের থেকে অনেক অ্যাডভান্স। এটা কেন বলতেছি? এখানে জীবনের কষ্ট, মানে মানুষের সাথে চলাফেরা, মানুষের আচার আচরণ, মানুষের যে গতিশীলতা, এইগুলো আসলে এইখানে অনেক বেশি। এখানে শিক্ষাগুলো অনেক, প্রতিটা পদে পদে শিখবা। তোমাকে কখনো কোনো দোকানদারই হচ্ছে 2 টাকা বাকি দিবে না,
তুমি অপরিচিত কোনো জায়গায় খুচরা পাবা না। তুমি খুব মানে আপনজনটাই তোমার এখানে পর। এই জিনিসগুলা যে তোমাকে জীবনে শিক্ষা দিবে, জীবনে যে ধাক্কা দিবে, সেইটা তোমারে পড়াশোনার প্রতি আগ্রহী করবে। আমি সবসময় চিন্তা করি যে আমার ইউনিভার্সিটি লাইফ যখন মাস্টার শেষ হয়ে যাবে বা যখন হচ্ছে আমার পড়াশোনাটা শেষ হবে, তখন আমাকে সাপোর্টটা কে দিবে? এই ঢাকা শহর তো আমার একদিন চালাবে না। আমি কিভাবে চলবো? ভবিষ্যৎ জীবনটা আমার কেমন হবে? এই চিন্তাটা থেকেই আমি প্রচুর পড়াশোনার প্রতি আগ্রহ পাই। তো এই ভাবনাগুলো আসবে। তখনই আমি একটা কথা সবাইকে বলবো, ফ্যামিলির কাছে টাকা না নিয়ে চলার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে তোমার মাঝে যে জীবনবোধটা তৈরি হবে, তোমার মাঝে যে পড়াশোনার আগ্রহ বা তোমার মধ্যে কাজ করার যে আগ্রহটা তৈরি হবে, এটা পরিবারের কাছে হেল্প নিয়ে বা কারো সাপোর্টে থেকে কখনো তৈরি হবে না। ঠিক আছে? এই কথাটা মানে অনেক একটা গুরুত্বপূর্ণ কথা বললাম। আর জীবনে সবসময় একটা কথা মাথায় রাখবা, তুমি এখন যদি পরিশ্রম না করো, তোমার আগামী দিনগুলো খুবই খারাপ যাবে। দেখো, ধরো একটা প্রাইমারি স্কুলের টিচার, তার জীবন আর একটা অটো রিক্সা চালকের জীবন কি এক? একটা আমি কোনো পেশাকে বাংলাদেশের পার্সপেক্টিভে ছোট করতেছি না। দেখো, ইউরোপে অটো রিক্সা মানুষ চালাইতে চায়, বাংলাদেশে কেন চায় না? এটার পেছনেও কারণ আছে ভাই। ইউরোপে চিকিৎসা মান, ইউরোপে খাদ্যাভ্যাস আর বাংলাদেশের খাদ্যাভ্যাস কি এক? একটা অটো রিক্সা চালক যদি ২ দিন অসুস্থ থাকে, সে কি মানে ভালো চিকিৎসা পাবে? সে কি ভালো মানে একদিন সে ভালো খাবার পাবে? সে তার ফ্যামিলিকে কিভাবে লিড করবে? বাট একজন প্রাইমারি টিচার যদি ২ দিন মানে অসুস্থ থাকে, সে ২ দিন ছুটি নিতে পারবে। সে তার জীবনটাকে কি করতে পারবে? চিকিৎসা নিতে পারবে। তার জীবনটা আর অটো রিক্শাওয়ালার তো এখানেই ফারাক। আমাদের তো দেশের প্রেক্ষাপট অনুযায়ী সবকিছু চিন্তা করতে হবে। তো আমি কোনো পেশাকেই ছোট করতেছি না। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে যদি তোমার ভালো একটা প্রফেশনে যাওয়ার সুযোগ থাকে, তুমি নিঃসন্দেহে সেই প্রফেশনটাই যাবা। ঠিক আছে? এইটার জন্য তোমার জীবনে কি চেষ্টা না করাটা, এটা তোমার জীবনের আফসোসের কারণ হয়ে যেন না দাঁড়ায়। তুমি কেন চেষ্টা করবা না বলো? ডেফিনিটলি চেষ্টা করবা। এটা একটা ছোট উদাহরণ। মানুষ কেন অফিসার র‍্যাংকে চাকরি করতে চায়? একটা বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি একটা পাচ্ছে, সে কেন চাইবে না ভাই? মানুষ তো আরামপ্রিয়। পৃথিবীতে মানুষকে যত দেয় তত চায় সে। তো আমি কেন চাইবো না বলো? আরামপ্রিয় জীবন কে চায় না ভাই? তাই না? তো আমি এগুলো কথা মানে তোমাদেরকে এর মানে এই না। তুমি এর মানে এই না যে তোমাকে আমি ৳১,০০০ র স্বপ্ন দেখাইছি। তুমি ৳১,০০০ র স্বপ্নে ৳১০০ নিয়ে নিজেকে সবসময় ছোট মনে করবা। তোমার যদি ৳১০ থাকে ভাই, তুমি ৳১০ দিয়েই হচ্ছে চলাফেরা করবা। আমি যখন রিক্সায় উঠি বা বাসে উঠি, আমি তখন জিজ্ঞাসা করি যে, "ভাই, আপনার ভাড়া কত?" যে, "আমি ৳১০ দিতে পারবো আপনাকে। আপনি কি আমারে নিয়ে যাবেন?" "না গেলে ভাই আমার সামর্থ্য নাই। দরকার হলে হেঁটে যাইতে হবে।" এটাই সুন্দর। তুমিও সন্তুষ্ট থাকলা। তুমি ৳১০ র ভাড়াটা ৳৩০ দিয়ে গেলা। তোমার একটা কলম কেনার টাকা নাই। বা তোমার একবেলা খাওয়া। এইটা ভালো না ভাই। সো সবসময় নিচু শ্রেণীর মানুষগুলোকে দেখে অনুপ্রেরণা পাইতে হবে। বাট উপরের ভালো কিছু হওয়ার একটা মানে চিন্তা চেতনা থাকতে হবে। এটা তোমার জীবনে বড় করবে। তোমার আত্মসম্মান, তোমার সম্মানবোধ, তোমার সামাজিক মর্যাদা, একটা স্কুল শিক্ষক বা একটা অফিসার যে পরিমাণ সম্মান পায়, সেই সম্মানটা আমাদের সমাজ ব্যবস্থায় একটা সাধারণ কৃষক বা মানে এই ধরনের মানুষগুলোকে দেয়া হয় না। তার মানে যে ওই পেশাটা ভালো না তাও না। ওই পেশাটাও ভালো। কিন্তু আমি যদি তার থেকে ভালো কিছু পাই, আমি সেটা কেন সিলেক্ট করব না? কেউ কি কখনো মানে ফ্যানের তলায় ছেড়ে হচ্ছে রোদের মধ্যে বসে থাকতে চাইবে? কখনো চাইবে না। আমরা সেভাবেই ভাববো। কথাগুলো হয়তোবা আমার এখানে আমার ইউনিভার্সিটির অনেক বড় ভাইয়েরাও ক্লাস করেন। যারা হচ্ছে আমার থেকে আরো ৫ বছর আগে মাস্টার্স শেষ করে গেছেন। অনেকে আমাকে মেসেজ দেন। হয়তোবা আমার কথাগুলো তাদের কাছে মনে হইতে পারে যে আমি ছোট হয়ে অ্যাডভাইস করতেছি উনাদেরকে বা ছোট বড় সবাই আছে। বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি যেটা যে ছোট বড় এইটা ম্যাটার না। যেটা বাস্তবতা এটা আমি তুলে ধরলাম। ঠিক আছে? ওকে। কাউন্টেবল নাউন এর পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। আচ্ছা খেয়াল করো, পেনের সামনে আমরা বলি না যে 5 পেন? বলি তো। ৫ টা কলম বলি না? এখন মনে রাখবা ইংরেজিতে ডাবল প্লুরাল হয়। ডাবল প্লুরাল আর সিঙ্গেল প্লুরালটা খেয়াল করো। 1 এর পরে যখন পেন বসালা, এটা তো সিঙ্গুলার। এইখানে তো আর কোনো প্লুরাল করার কিছু নাই, তাই না? এটা তো সিঙ্গুলার বাই বর্ণ। বাট যখন আমি 2 বসাবো, তখন আমি পেন্সও বসাইতেছি। তুমি একটু ব্যাপারটা বোঝো। 2 ও প্লুরাল, পেন্সও প্লুরাল। বোঝো কিন্তু। 2 ও প্লুরাল, পেন্সও প্লুরাল, রাইট? আমি যদি বাংলা লিখি খেয়াল করো। 2 মানে হচ্ছে কি 2, পেন্স মানে কি কলমগুলো, রাইট? এটাই তো। এটা না? তাহলে 2 মানে হচ্ছে 2, পেন্স মানে হচ্ছে কলমগুলো।
আর এখানে কি ওয়ান মানে ছিল কি এক, আর পেন মানে হচ্ছে কি কলম, তাই না? বোঝো কিন্তু এখানে এখানে সিঙ্গুলার সিঙ্গুলার, বাট আমি যদি এইভাবে লিখতাম যে টু পেন, দেখো বোঝার চেষ্টা করবা কিন্তু আমি কিন্তু তোমাদেরকে অনেক মানে ডিটেলস পড়ানোর চেষ্টা করি। আমার আমার মানে জ্ঞানের 10%ও অ্যাপ্লাই করতে হয় না তোমাদেরকে বোঝাইতে। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করে, মানে আমাকে এই জ্ঞানটা আল্লাহ দিয়ে দেয় যে সিচুয়েশন অনুযায়ী কি সিদ্ধান্ত নিতে হবে। এটার জন্য আমি সব সময় শুকরিয়া আদায় করি। কখন কোন বিষয়টা করতে হবে এটা দেখো। টু পেনে টু মানে হচ্ছে দুই, আর পেন মানে হচ্ছে কলম। আচ্ছা খেয়াল করো তো, এখানে একটা প্লুরাল হইলো একটা সিঙ্গুলার থাকলো না? বাট এইখানে কি দুইও প্লুরাল হইলো পেনও প্লুরাল হইলো না? ইংরেজিতে ডাবল প্লুরাল হয়। তাহলে এই যে দুইটা, যখন তুমি এক বাদে ওয়ান বাদে পৃথিবীতে যত শব্দ বসাবা তারপরে যে নাউনটা বসাবা, ধরো তুমি ফাইভ বসাইলা, তারপর একটা নাউন বসাবা, তো ডেফিনেটলি বসাইতে হবে, কারণ সেটা কাউন্টেবল নাউনে বসাইতে হবে। ধরো তুমি অ্যাপেল বসালা, সেই অ্যাপেলটার প্লুরাল করতে হবে, অ্যাপেলস করতে হবে। বুঝছো কি? অবশ্যই, সেটা কাউন্টেবলের ক্ষেত্রে। বোঝো নাই? ধরো তুমি ধরো তুমি কি বসালা, ধরো ল্যাপটপ বসালা, তো ল্যাপটপের সামনে তুমি বসালা টু ল্যাপটপ, তো টু ডাবল প্লুরাল তো হইলই, একটা প্লুরাল, আর ল্যাপটপের সাথে আর একটা এস দিলে ডাবল প্লুরাল, টু ল্যাপটপস। বুঝছো কি? তাহলে ডেফিনেটলি ভুল। ফাইভ পেন যদি তুমি বলো ডেফিনেটলি ভুল। তুমি এত কিছু তোমার মাথায় রাখা লাগবে না, তোমরা সবকিছু মুছে ফেলো। মুছে ফেলে দুইটা জিনিস লিখো, দুইটা জিনিস, এগুলো সব মুছে ফেলো। মুছে ফেলে দুইটা জিনিস লিখো, জাস্ট দুইটা জিনিস লিখো। ইংরেজিতে ডাবল প্লুরাল হয় এটা বোঝার জন্য দুইটা জিনিস লেখো। এক নম্বর জিনিসটা হচ্ছে কি জানো? এই যে ফাইভ, ফাইভের পরে পেন্স দাও, পেন্স দিয়ে এইটাতে দাও যে ঠিক। আর আরেকটা বিষয় লিখো যে ফাইভের পরে শুধু পেন দাও, এইটাতে লিখো ক্রস। আর কিচ্ছু না। তুমি আজকে থেকে 10 বছর পরেও যদি এটা দেখো তাও তোমার মনে পড়বে। ঠিক আছে? লিখছো? আর আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না। কোনোদিন কি আমরা শুনছি যে ফাইভ নিউজ, টেন ওয়াটার্স, টু অয়েলস? কনসেপ্টটা কি ক্লিয়ার? এটাই তোমাদেরকে শেখাইতে চাইছি। এখন তোমাদের ইংরেজিতে অনেক ভুল হবে না। তুমি কল্পনা করতে পারবে না আজকের এই জিনিসটা শেখানোর পর ইংরেজিতে তোমার অনেক ভুল হবে না। ঠিক আছে? আগামী দিনের ডিটারমিনার পড়াবো। ঠিক আছে? আগামী দিনের ক্লাসে ডিটারমিনার পড়াবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। মানে এমন কোথাও নাই বিসিএস ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা আসে না। ঠিক আছে? তো ডিটারমিনার পরের দিন। খুব জটিল টপিক তো, এই কারণে আজকে হাত দিলে এত আলোচনার পরে এত বকবকানি শোনার পরে কাজ করার পরে না মাথা। আরেকটা কথা বলি, প্রতি তুমি ক্লাস করতে দাও না। কয় নাম্বার ক্লাস আজকে করলা? 4 নাম্বার। 4 নাম্বার ক্লাস, রাইট? তুমি শোনো, তুমি আমার উপর বিশ্বাস রাইখা ভর্তি হয়েছিল না? আমি তো তোমার এত ডিটেলস পড়াই নাই, পড়াইছিলাম? মানে ভর্তি হওয়ার সময় বিশ্বাস রাইখা ভর্তি হয়েছিল না? আমি বিশ্বাসের কি কোনো ত্রুটি ঘটছে? আচ্ছা তাইলে তুমি এই প্রশ্ন আমার কেন করলা যে ভাই যে এত ধীরে পড়ালে কবে শেষ হবে? শোনো, এই ডিটারমিনার ইংরেজিতে তোমাদেরকে বলি, কিছু টপিক হচ্ছে মাদার টপিক। এই যে পার্টস অফ স্পিচের যে 100% ধীরে পড়াবো, অনেক ধীরে। ব্যাপারটা এরকম, পার্টস অফ স্পিচের টপিকে যদি 20টা ক্লাস দেই, অন্য একই সমমানের টপিকে 10টা ক্লাস দিব। কেন জানো? ধরো তুমি ভয়েস করলা, ভয়েসে বি ভার্ব লাগে, ভি থ্রি লাগে, অবজেক্ট লাগে, মানে এইগুলোই তো লাগে, হোয়াট এভার। ভি থ্রি লাগে, প্রিপোজিশন লাগে, অবজেক্ট লাগে আমাদেরকে। আচ্ছা বি ভার্ব একটু ধারণা দিছি তো, আরো ডিটেলস পড়াবো।
অবজেক্ট সম্পর্কে ধারণা একটু পাইছো, পজিশন পড়ায় নাই। আচ্ছা তুমি খেয়াল করো তো, আমি যখন বিল্ডিং বাড়ি বানানো তো বুঝো নাকি, বিল্ডিং বোঝো, বিল্ডিং 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 বোঝো, গুলোর ছাদ দেয়া হয়, ধরো একতলা ছাদ, দুইতলা ছাদ, মানে ফাউন্ডেশনটা যে তো, আচ্ছা জাস্ট 1 মিনিট, জাস্ট ফাউন্ডেশনটা বানাতে যদি 10 লাখ লাগে, তাহলে বাকি, এই ফাউন্ডেশনটা যখন হয়ে যায় তখন শুধু ইট গাঁথলেই হয়ে যায় না, ইট একেবারে ইট সাজালেই ফাউন্ডেশন লেভেলে রাখছি। আমি যখন, দেখো তোমাদেরকে বলি, পার্টস অফ স্পিচের সব ক্লাস, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ কনজাংশন লিঙ্কার্স থেকে রাইট ফর্ম অফ ভার্ব পর্যন্ত যতদিন পড়াই নাই, টেন্স পর্যন্ত যতদিন আমি পড়াই নাই, ঠিক আছে, ততদিন পড়াশোনা আছে। যেদিন রাইট ফর্ম ভার্ব এক্সিট করব, সেদিন থেকে পড়াশোনা তুখর গতিতে যাবে। তুমি বললো ভাই আজকে রাখেন, তো আমি তোমাদেরকে এখন ভিত্তি দিতেছি। ভয়েস বলতে কোন, মানে ভয়েস টপিকটা কোনো টপিকের মধ্যে না, এটা কোনো টপিকই না। এটা যদি টেন্স পারো, ডেফিনেটলি কোনো টপিক না এটা। যে টেন্স পারো খালি উল্টা পাল্টায় দা, আর কিচ্ছু না এনে। ওই টপিকের জন্য যদি তুমি ধরো যে ভয়েস পড়তেই তো আমার টিচার 2 মাস নিয়ে গেছিল, ভাই কিভাবে শেষ করবে? আমার পড়ানোর সিস্টেমটাই ডিফারেন্ট। তুমি জাস্ট আমার প্রতি বিলিভ রাখতে হবে ভাই, এইটা হচ্ছে কথা। আচ্ছা, ট্রান্সলেশন বলতে, ট্রান্সলেশন নিজে 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 পড়তে হবে, নিজে নিজে। ট্রান্সলেশন যত প্র্যাকটিস করবা তত এক্সপার্ট হবা তুমি, ঠিক আছে? দেখো যারা ফেসবুকে ক্লাস দেখতেছো, মাস্টার ইংলিশের পেইড কোর্স কিনতে চাইলে কিনতে পারবা, গ্রামারের A to Z, শূন্য থেকে বেসিক ইংলিশটা ফ্রি পাবা, মাস্টার ইংলিশের সকল এমসিকিউ এবং গ্রামার। আজকের ক্লাসটা যেরকম হয়েছে বা গত 3টা ক্লাস সেরকমই হবে। জুমে বা গুগল মিটে লাইভ ক্লাস হবে, যেখানে স্টুডেন্ট কথা বলতে পারবে। ফেসবুক লাইভ হবে, ক্লাস মিস গেলে রেকর্ড পাবা। আর কোশ্চেন সলভ গ্রুপ থাকবে, রেকর্ড ক্লাস তোমার যতদিন লাগবে তুমি পাবা। একটা কোর্সে ভর্তি হলে পরবর্তী দিন যদি আবার মনে হয় 6 মাস পর আরো একটা লাইভ কোর্স করবা, সেটাও পাবা, ঠিক আছে? মূল কথা তোমার উপকারের জন্য যা লাগে আমি করব। কোর্স ফি মাত্র 510 টাকা, বেসিক ইংলিশ কোর্স সহ এককালীনে দিতে হবে, বারবার দিতে হবে না। ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা, 01707442501, ঠিক আছে? যতগুলো ক্লাস হয় সবগুলো রেকর্ড পাবা। আর তোমার যতদিন লাগবে